বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়েছেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক করার উদ্দেশ্যে। খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে আশ্রয় দিয়েছে ভারত, বিগত 16 বছর বাংলাদেশের উপরে আধিপত্য চালিয়েছে ভারত। সেখানে সম্পর্ক স্বাভাবিকের প্রক্রিয়া কিংবা সেই কার্যক্রম তো তাদের উদ্যোগ নেওয়ার কথা, তাদের আসার কথা ছিল। তা না করে আমরা দেখি যেই বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এর আগে তারেক রহমানের সাথে বসার বা ডক্টর ইউনূসকে বসিয়ে দেওয়ার উপহার স্বরূপ বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছেন, তিনি আবার সম্পর্ক স্বাভাবিক করতে গিয়েছেন। তো আমাদের আসলে আশঙ্কা হয়, কারণ তিনি যখন যেখানে গিয়েছেন তিনি দিয়ে এসেছেন, কখনো নিয়ে আসতে পারেন নাই। আজকে লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফ এর গুলিতে আমার আরেকজন বাংলাদেশি ভাইকে হত্যা করা হয়েছে, যখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করছেন। আপনাদের কপালে শনির দশা এই কারণেই যে এই অভ্যুত্থানে একসাথে 3টা প্রজন্ম হাতে হাত রেখে রাস্তায় নেমেছিল। কোনো একটা প্রজন্ম যদি 1-2 বছর পরে অংশগ্রহণ না করে, আরো 2টা প্রজন্ম অপেক্ষা করে আছে নব্য কোনো স্বৈরাচার তৈরি হলেই তাদের পতন ঘটানোর জন্য। ছোট থেকে যখন বড় হচ্ছিলাম, মানে স্কুলে যখন পড়ছিলাম, মাত্র স্কুলে যাওয়া শুরু করেছি, 3, 4, 5-এ পড়ি আমরা, এই বয়সে অনেকে এখানে আছি। তো তখন 2006 সাল শেষ হলো আর কি। 6 সালের পর থেকে 26 সাল মধ্যবর্তী প্রায় এই 20 বছরে আমরা বিএনপির শাসন দেখি নাই। বিএনপি কেমন, কিভাবে তারা দেশ চালায়, সরকার পরিচালনা করে, এগুলো আমরা আওয়ামী লীগের মুখে শুনেছি, এগুলো আমরা মিডিয়ার কল্যাণে শুনেছি, এগুলো আমরা বিভিন্ন বইয়ে পড়েছি। কিন্তু সবসময় একটা জিনিস মনে হতো আর কি, যে আজকে থেকে 3, 4, 5 বছর আগে যে বাংলাদেশের বড় 2টা রাজনৈতিক দল তো তখন আওয়ামী লীগ এবং বিএনপি ছিল। তো মনে হতো যে একটা রাজনৈতিক দলের শাসনামল তো নিজের জীবদ্দশায় অনেক দেখলাম, আরেকটা দেখার সৌভাগ্য হবে কিনা, হলে আসলে তুলনা করা যেত যে কে তুলনামূলক ভালো। কিন্তু এখন দিনে দিনে বিএনপি তাদের কাজের মধ্য দিয়ে এটা প্রকাশ করছে যে তাদের যে আসলে অবস্থা, এই অবস্থা এটা তুলনা করার না যে কে কার চেয়ে ভালো, বরং এটা তুলনা করা কিছুটা যেতে পারে যে কে কার চেয়ে বেশি খারাপ। আমরা সেদিন সংসদে একটা অপচেষ্টা দেখেছি এবং এই অপচেষ্টার একটা ডকুমেন্টও ভিডিও আকারে পরবর্তীতে সামনে এসেছে। আমাদের কয়েকজন জুলাই যোদ্ধা ভাই সেখানে বলছিলেন যে আমরা বিএনপির জুলাই যোদ্ধা দেখে আমরা ঠিকমতো আমাদের সুযোগ সুবিধাগুলো পাইনি। তো এর মধ্য দিয়ে আরেকটা জিনিস আবার এসেছে, যেটা সোশ্যাল মিডিয়ায় একটু ভিন্নভাবে প্রকাশ করা হচ্ছিল, যে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সাথে জুলাইয়ের নেতৃত্ব দানকারীদের বাকবিতণ্ডা। তো পরক্ষণে ওই ভিডিওটা যখন আসে তো আমরা বুঝতে পারি যে বিএনপির চিন্তা ভাবনা এবং চেষ্টাটা এখন এতটাই অপচেষ্টার দিকে গিয়েছে যে বিএনপি পন্থী কিছু সিলেক্টিভ জুলাই যোদ্ধাকে আমন্ত্রণ জানিয়ে তাদের সাথে অন্য রাজনৈতিক দলের কিংবা এনসিপি কিংবা বিরোধী দলের নেতৃবৃন্দদের একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করার পর্যন্ত তারা হীন চেষ্টা করছে সংসদের মতো জায়গায়। এবং আমরা আমাদের জায়গা থেকে দেখলাম যে আমাদের প্রতিমন্ত্রী, স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী, যাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করা হয়, তো তিনি তার জায়গা থেকে যখন বলেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে নির্বাচনের যে ট্রফি, জুলাইয়ের যে ট্রফি, সেটা জনাব তারেক রহমানকে দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে এসেছেন। তো আমরা যে নির্বাচন পরবর্তী সময়ে কিছু আশঙ্কা প্রকাশ করছিলাম, নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ স্টেট, কিংবা একটু আগে ম্যাম বললেন যে দেশের এবং দেশের বাইরের কিছু অংশের প্রভাবে তাদের মন মতো করে সরকার গড়ার এবং ওই মেজরিটি দেওয়ার, এটা সম্ভবত আমাদের প্রতিমন্ত্রী সাহেব মানে নিজেদের মধ্যকার একটা আলাপ আলোচনা ভেবে তিনি মুখ ফুসকে বলে ফেলেছেন। তো ধীরে ধীরে আসলে তারা তাদের জায়গা থেকে তাদের যে উদ্দেশ্যগুলো
সেই উদ্দেশ্যটা খুব স্বল্প সময়ে খুব কাঁচাভাবে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। তুষার ভাই একটু আগে যেটা বলেছেন, বিএনপি খুব দ্রুত আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে, কিন্তু এই বিষয়ে আসলে তাদের সামর্থ্য, ক্যাপাবিলিটি, কোয়ালিটি কোনোটাই আওয়ামী লীগের কাছাকাছি নাই, এবং তাদের আওয়ামী লীগের সমান ধৈর্যও নাই। নাহলে 5 বছরের জন্য নির্বাচিত একটা সরকার অন্তত 5 মাস তো অপেক্ষা করবে, নিজেদেরকে তো গুছিয়ে নিবে, তারপর তারা তাদের হয়তো এই অ্যাকশনগুলোতে যেতে পারে। কিন্তু তারা 2 মাস যেতে না যেতে এগুলো শুরু করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই প্রক্রিয়ায় তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে দেশের এবং দেশের বাইরের কিছু শক্তি। দেখেন, যেই মানুষটা তার জায়গা থেকে বিডিআর হত্যাকাণ্ডের বা পিলখানা হত্যাকাণ্ডের নির্দেশদাতা, যিনি শাপলা ম্যাসাকারের নির্দেশদাতা, মোদি বিরোধী হত্যাকাণ্ডের নির্দেশদাতা, জুলাই গণঅভ্যুত্থানের এই গণহত্যার নির্দেশদাতা, এবং সর্বশেষ যিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা, ভারত তাকে আশ্রয় দিয়ে রেখেছে। এত বড় শাস্তি বা দণ্ডের পরও এখন পর্যন্ত সে বিষয়ে কোনো মুখ খুলেনি। পরবর্তীতে আমরা দেখলাম যে আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে যেই খুনিরা হত্যা করলো, সেই খুনি এবং তাদের সাথে সংশ্লিষ্ট যারা পরিকল্পনাকারী সবাইকে স্বল্প সময়ের মধ্যে ভারত আশ্রয় দিয়েছে। দেওয়ার পরে এটা খুব স্বাভাবিকভাবে ভারত চাইলে তখনই তাদের জায়গা থেকে এটা প্রকাশ করতে পারত যে তাদের কাছে আছে, কিন্তু না, এটা করেনি। তারা তাদের জায়গা থেকে একটা উপযুক্ত সময় এবং একটা উপযুক্ত ডিলিংসের অপেক্ষায় থাকলো। আমরা দেখলাম বিএনপি যখন নির্বাচিত হলো সরকার দল হিসেবে, তখন তারা প্রকাশ করলো যে খুনি যারা আমাদের ভাই ওসমান হাদিকে হত্যা করেছে তারা তাদের কাছে আছে, তাদেরকে গ্রেফতার করার একটা নাটক সাজানো হলো। তাদের দেশে একজন মানুষ গিয়েছে খুন করে, সীমান্ত পার হয়ে, তাদের কাছে এই তথ্য নাই, এটা কোনো পাগলও বিশ্বাস করবে না। সেখানে তারা এখন আবার আরেকটা নাটকের 3য় পর্ব শুরু করেছে। ওই অপরাধীদেরকে তারা গ্রেফতার করলো, এরপরে বাংলাদেশের সরকারের সাথে যে কোনো প্রক্রিয়া যত দ্রুত সম্ভব তাকে তো বাংলাদেশের কাছে হস্তান্তর করার কথা। তিনি যে হত্যাকাণ্ড ঘটিয়েছেন এটা বাংলাদেশে, তিনি নাগরিক বাংলাদেশের, তার অপরাধ বাংলাদেশে, ঘটনাস্থল সবকিছু বাংলাদেশে, অথচ এখন নাকি সেখানে জিজ্ঞাসাবাদ, রিমান্ড, বিচারিক প্রক্রিয়া শুরু করার একটা নাটক মঞ্চায়ন করা হচ্ছে। এবং আমরা আসলে জানি না যে আবার কিসের বিনিময়ে আমাদের বিএনপি সরকার কি দিয়ে কখন তাকে বাংলাদেশে নিয়ে এসে তার বিচার নিশ্চিত করবেন। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আজকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতে গিয়েছেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক করার উদ্দেশ্যে। খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে আশ্রয় দিয়েছে ভারত, বিগত 16 বছর বাংলাদেশের উপরে আধিপত্য চালিয়েছে ভারত, বিগত পুরো সময় আওয়ামী লীগকে ব্যবহার করে বাংলাদেশ থেকে নিজের স্বার্থ হাসিলের সকল পায়তারা চালিয়েছে ভারত। সেখানে সম্পর্ক স্বাভাবিকের প্রক্রিয়া কিংবা সেই কার্যক্রম তো তাদের উদ্যোগ নেওয়ার কথা, তাদের আসার কথা ছিল। তা না করে আমরা দেখি যেই বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এর আগে তারেক রহমানের সাথে বসার বা ডক্টর ইউনূসকে বসিয়ে দেওয়ার উপহার স্বরূপ বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছেন, তিনি আবার সম্পর্ক স্বাভাবিক করতে গিয়েছেন। তো আমাদের আসলে আশঙ্কা হয়, কারণ তিনি যখন যেখানে গিয়েছেন তিনি দিয়ে এসেছেন, কখনো নিয়ে আসতে পারেন নাই। তো সেই জায়গা থেকে আজকে তিনি যখন গিয়েছেন, তিনি নিয়ে আসার আগে তাকে তার হাতে একটা জিনিস দেয়া হয়েছে কি, আমার এক বাংলাদেশি ভাইয়ের লাশ। আজকে লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফ এর গুলিতে আমার আরেকজন বাংলাদেশি ভাইকে হত্যা করা হয়েছে, যখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করছেন। তো এভাবে হচ্ছে সম্পর্ক আমাদের স্বাভাবিক হবে। তো আমরা আমাদের জায়গা থেকে আসলে বিএনপিকে এবং তার সংশ্লিষ্ট সবাইকে একটা জিনিস আহ্বান করি, এখন যারা 8 বছর 10 বছর বয়সে ক্লাস 3, 4, 5-এ পড়ে, সেটা থেকে শুরু করে বাংলাদেশের
60-70 বছর প্রত্যেকটা বছরের বা বয়সের মানুষ জুলাই অভ্যুত্থানে রাস্তায় নেমেছিল। বলে যে একটা জেনারেশন অভ্যুত্থান করলে পরের জেনারেশন করে না। আপনাদের কপালে শনির দশা এই কারণেই যে এই অভ্যুত্থানে একসাথে 3টা প্রজন্ম হাতে হাত রেখে রাস্তায় নেমেছিল। কোনো একটা প্রজন্ম যদি 1-2 বছর পরে অংশগ্রহণ না করে, আরো 2টা প্রজন্ম অপেক্ষা করে আছে নব্য কোনো স্বৈরাচার তৈরি হলেই তাদের পতন ঘটানোর জন্য। তো আমরা আমাদের পরিশেষে আমাদের কর্মসূচিটা ঘোষণা করতে চাই। তার আগে একটা কথা শুধু বলি, সংসদে আমাদের অর্থমন্ত্রী ঋণ খেলাপিদের তালিকা প্রকাশ করলেন 20 জনের। এর মধ্যে আমরা দেখলাম 10 থেকে 11 জন হচ্ছে এস আলম গ্রুপের। আবার সেই এস আলম গ্রুপের প্রতিষ্ঠানকেই তারা নতুন করে কোনো ধরনের শাস্তি প্রদান ছাড়া, কোনো ধরনের ব্যবস্থা নেওয়া ছাড়া তাদেরকে তারা আশ্রয় দিয়ে, প্রশ্রয় দিয়ে নতুন করে কার্যক্রম শুরুর অনুমতি দিয়েছেন। সংসদে কতজন ঋণ খেলাপি এবং কত টাকা ঋণ খেলাপি সেই তথ্য তারা দিচ্ছেন, কিন্তু এটা তাদের খুব ভালো করে জানা থাকার কথা যে তাদের বিএনপির এবারের নির্বাচিত রানিং 7 জন এমপি প্রায় 4000 কোটি টাকা ঋণ খেলাপি, যেটা অলমোস্ট সংসদে বর্তমান রানিং এমপি যারা আছেন তাদের টোটাল ঋণ খেলাপির পরিমাণই এটা। তো নিজেদের অবস্থাটা, নিজেদের ওই ঘরের অবস্থা ঠিক না করে মানুষকে এসব হিসাব দেওয়াটা হচ্ছে নির্লজ্জতা। কারণ তারা তাদের জায়গা থেকে যে হিসাবগুলো দিচ্ছেন প্রত্যেকটার অপরাধী প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের আশেপাশের মানুষগুলো। এবং আরেকটা জিনিস শুধু উল্লেখ করব, যেহেতু আমি এনসিপির মাঠের প্রতিনিধিত্ব করি, মাঠ পর্যায়ে যারা ধানের শীষের বিপরীতে নির্বাচন করেছিল, শাপলাকলি বলেন, দাঁড়িপাল্লা বললেন, অন্য যে কোনো মার্কার নির্বাচন যারা করেছিল তাদেরকে এখন বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। ওই ঘটনাস্থলে সেই মানুষটাই ছিল না, তার তো দূরের কথা, তার পরিবারের কারো সম্পৃক্ততাই ছিল না, তারপরও তাদের নাম দিয়ে দেওয়া হচ্ছে শুধু এ কারণে যেন তারা একটা ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকে এবং যেন তাদের কোনো রাজনৈতিক কার্যক্রম না দেখা যায়। স্থানীয়ভাবে একক আধিপত্য বিস্তার করতে যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা। এবং সরকারি যত সুযোগ সুবিধা প্রশাসন বা উপজেলা নির্বাহী অফিসার ডিসির মাধ্যমে মাঠ পর্যায়ে যায়, সাধারণ মানুষের কাছে যায়, সেটা শুধুমাত্র বিএনপির যারা নেতাকর্মী তাদেরকে দেয়া হচ্ছে। এবং সেখানেও তাদের বিভিন্ন ধরনের ভাগ বাটোয়ারা চলে, যার ফলে প্রকৃতপক্ষে যে মানুষটা সেটা প্রাপ্য সেই মানুষটা সেটা পায় না। তো বিএনপিকে ভোট দিয়েছে 50% মানুষ, তাহলে বাকি 50% মানুষ যারা আছে বাংলাদেশে তারা যত বেশি দরিদ্র হোক না কেন, তাদের অবস্থা যতই খারাপ হোক না কেন, তাদের পর্যন্ত সরকারের সুযোগ সুবিধাগুলো পৌঁছাচ্ছে না। তো এই প্রশ্নটা জনাব তারেক রহমানের কাছে যে তিনি 26-এর নির্বাচনের পরে শুধুমাত্র বিএনপির প্রধানমন্ত্রী হতে চান নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান, এটা তাকে উত্তর দিতে হবে এবং তার কাজের মধ্য দিয়ে প্রকাশ করতে হবে।